বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নির্দেশিকা দেখে বুঝতে পেরেছো এই ভিডিওটি আলোচনা করা হবে বার্ষিক মূল্যায়ন 2024 সাবজেক্ট ইংলিশ অর্থাৎ ইংরেজি বিষয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ইংরেজি বিষয়ক বার্ষিক মূল্যায়নের পুরো নির্দেশিকাটা আমরা এই ভিডিও আলোচনা করব। পাশাপাশি তোমাদের বোঝানোর জন্য আমরা একটু নমুনা প্রশ্ন এই কনসেপ্টটাও আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। একটু নিচে আমরা মোটা কালি দিয়ে কালো করে মার্ক করা আছে, লেখা দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট গাইডলাইন্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন 2024 ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশন। এটার অর্থ হচ্ছে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বার্ষিক পরীক্ষা 2024 পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশিকা। 1 নম্বর নির্দেশিকা দেওয়া আছে দি অ্যানুয়াল অ্যাসেসমেন্ট of classes 6, 7, 8 and 9 will be done through written examination based on National Curriculum 2022 of NCTB। এর অর্থ ক্লাস 6, 7, 8 এবং 9 এর বার্ষিক মূল্যায়ন এনসিটিবির জাতীয় পাঠ্যক্রম 2022 এর উপর ভিত্তি করে লিখিত পরীক্ষার মাধ্যমে করা হবে। অর্থাৎ তোমাদের মূল্যায়ন পদ্ধতি যে লিখিত পরীক্ষা হবে সেই কথাটা এখানে বলা হয়েছে। 2 নম্বর নির্দেশিকা দেওয়া আছে দি অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফরম্যাট ফর দ্য ক্লাস 6, 7, 8 and 9 উইল কম্প্রিজ বোথ সামারেটিভ অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এর অর্থ হচ্ছে 6, 7 এবং 9 শ্রেণীর জন্য বার্ষিক মূল্যায়নের বিন্যাসে যোগফল এবং ধারাবাহিক মূল্যায়ন উভয় থাকবে। 3 নম্বর নির্দেশিকায় বলা হচ্ছে আউট অফ 100 মার্কস অ্যালটেড ফর দ্য অ্যাসেসমেন্ট অফ ইচ সাবজেক্ট দ্য সামেটিভ অ্যাসেসমেন্ট উইল ক্যারি 70% ওয়েটেজ while the continuous assessment will carry the rest 30%। প্রতিটি বিষয়ের মূল্যায়নের জন্য বরাদ্দকৃত নম্বরের মধ্যে সমষ্টিগত মূল্যায়ন হবে 70% এবং বাকি 30% ধারাবাহিক মূল্যায়ন করা হবে। অর্থাৎ যেটা ইতোপূর্বের বাংলা বা আমরা অন্যান্য সাবজেক্টের সম্পর্কেও দেখেছি। 4 নম্বরে দেয়া আছে ফর each subject the annual summative assessment will be carried out through a written examination of 100 marks। এর অর্থ প্রতিটি বিষয়ের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে বার্ষিক সমষ্টিগত মূল্যায়ন করা হবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পেরেছি যে 100 মার্কের আমাদের পরীক্ষা হবে, সে কথাটা বলা হয়েছে। এরপর বলা হয়েছে দি মার্কস obtained out of 100 marks written examination will be converted to 70 marks and this mark will be combined with the marks obtained from the continuous assessment having 30 marks to calculate the subject with result out of total of 100 marks। কথাটির অর্থ হচ্ছে লিখিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরগুলি 70 নম্বর রূপান্তরিত করা হবে। অর্থাৎ 100 মার্ক থেকে আমরা 70 মার্কস হিসেবে মার্ক আলাদা করে নেব এবং এই নম্বরগুলি 30 নম্বরের ধারাবাহিকতায় মূল্যায়ন থেকে প্রাপ্ত নম্বরগুলোর সাথে মিলিয়ে মোট 100 নম্বরের বিষয়ভিত্তিক ফলাফল গণনা করা হবে। অর্থাৎ তোমার 70 মার্কস কেমনভাবে আসবে, 100 মার্কের পরীক্ষা দিবে, সেটার 70% মার্ক করা হবে এবং
30% মার্ক আলাদাভাবে তোমাদের অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে আসবে। টোটাল মার্ক হবে 100 মার্কের পরীক্ষা। 5 নম্বরে দেয়া আছে দি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাজ আউটলাইন্ড ইন দ্য সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন মাস্ট বি কমপ্লিটেড টু ইন ইস এডুকেশন ইনস্টিটিউট বিফোর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়ভিত্তিক নির্দেশিকা বর্ণিত ধারাবাহিক মূল্যায়ন অবশ্যই বার্ষিক পরীক্ষার আগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমাদের যেই নির্দেশিকাটা পরবর্তীতে আমরা জানাবো এই ভিডিওয়, সেটা তোমাদের যদি সম্পন্ন না করে থাকে তোমাদের উচিত হবে শ্রেণী শিক্ষকের নিকট এটা সম্পন্ন করে নেওয়া। কারণ পরীক্ষা তোমাদের প্রত্যেকটি বিষয়ের ওপর থেকেই প্রশ্ন করা হবে। পাশের বি নম্বরে বলা হচ্ছে অল রেকর্ড অফ স্টুডেন্টস পারফরম্যান্স ইন দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মাস্ট বি গ্রেটার্ড অ্যান্ড স্টোরড প্রপারলি। এই কথাটার অর্থ অবিচ্ছিন্ন মূল্যায়নের শিক্ষার্থীদের পারফরমেন্স অর্থাৎ যোগ্যতা ভিত্তিক সমস্ত রেকর্ড অবশ্যই সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এটা শিক্ষকের জন্য নির্দেশ। দি সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন্স ফর কন্ডাক্টিং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মাস্ট বি ফলোড প্রপারলি। অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। 6 নম্বরে দেওয়া আছে দি টোটাল টাইম অ্যালোকেটেড ফর কন্ডাক্টিং দ্য সামেটিভ এক্সামিনেশন ইনক্লুড দ্য অবজেক্টিভ পার্ট উইল বি 3 আওয়ার্স। অর্থাৎ আমাদের যে এই পরীক্ষাটা হবে মূলত আমাদের যেটা খাতায় লিখিত পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষার মোট সময় থাকবে 3 ঘন্টা। নাম্বার 7 আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি দি সাবজেক্ট টিচার উইল বি ডেভেলপ দ্য কোশ্চেন পেপার ফর দ্য সাবজেক্ট দে টিচ ফলোয়িং দ্য সিম্পল কোশ্চেন প্রোভাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ফর conducting annual examination will ensuring due level of confidentiality। 7 নম্বরের অর্থ দাঁড়ায় এমন বিষয়ের শিক্ষকরা গোপনীয়তার যথাযথ স্তর নিশ্চিত করার সাথে সাথে বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নমুনা প্রশ্ন অনুসরণ করে তারা যে বিষয়গুলো শেখায় তার জন্য প্রশ্নপত্র তৈরি করবেন। অর্থাৎ প্রশ্ন তৈরি করার সুযোগ থাকছে শিক্ষকদের হাতে, কিন্তু সেটা নিয়ম মেনে অর্থাৎ নমুনা প্রশ্নের পদ্ধতি অনুসরণ করে। এরপর যদি আমরা 8 নম্বর রুলসটা দেখি, 8 নম্বরে বলা হয়েছে দি হেড অফ কনসার্ন institution in collaboration with the subject teacher will take required measures for conducting annual examination and ensure due level of confidentiality। অর্থাৎ এটা বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অর্থাৎ প্রধান বিষয় শিক্ষকদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং যথাযথ স্তরের গোপনীয়তা নিশ্চিত করবেন। নাম্বার 9 টিচার্স হু ডেভেলপ দ্য কোশ্চেন টেস্ট আইটেম আর অলসো রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য সিম্পল অ্যান্সার টু দ্য ওপেন এন্ডেড অ্যান্ড অর মোর সাবজেক্টিভ টাইপস টেস্ট। অর্থাৎ যে শিক্ষকরা প্রশ্ন বা পরীক্ষার আইটেমগুলো তৈরি করেন তারা খোলা, সমাপ্ত এবং অথবা আরও বিষয়ভিত্তিক ধরনের পরীক্ষার কাজের নমুনা উত্তর দেওয়ার জন্য দায়ী। নাম্বার 10 দি স্কুলস will provide answer script for students to write their answer in the summative examination. However, no script, OMR sheets, answer scripts will be provided for the objective items.
Students will have to write their answer to the objective items in their answer script. এর অর্থ হচ্ছে সমষ্টিগত পরীক্ষার শিক্ষার্থীদের উত্তর লেখার জন্য স্কুলগুলি উত্তর স্ক্রিপ্ট ব্যবহার করবে। যাই হোক, উদ্দেশ্য আইটেমগুলোর জন্য কোনো ওএমআর শিট স্ক্রিপ্ট প্রদান করা হবে না, যেটা তোমাদের এসএসসি পরীক্ষায় থাকে। শিক্ষার্থীরা তাদের উত্তর স্ক্রিপ্টে বস্তুনিষ্ঠ আইটেমের উত্তর লিখবে, অর্থাৎ পরীক্ষার টিকের উত্তরগুলো তোমাদের মূল খাতায় লিখতে হবে। এর জন্য আলাদা করে ওএমআর শিট তোমাদেরকে দেয়া হবে না। নাম্বার 11, অ্যাসেসমেন্ট ফর দ্য specialized subject under madrasa and vocational streams will be held in the same method as they were conducted before. মাদ্রাসা এবং ভোকেশনাল সিস্টেমের অধীনে বিশেষায়িত বিষয়গুলোর জন্য মূল্যায়ন একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেভাবে তারা আগেও পরিচালিত হয়েছিল। অর্থাৎ যেভাবে ইতোপূর্বেও একসাথে একই প্রশ্নের ধারাবাহিকতায় প্রশ্ন করা হয়েছে, ওই নিয়ম মাদ্রাসা এবং ভোকেশনালের জন্যও জেনারেল লাইনের মতোই থাকবে। অ্যান্ড নাম্বার 12, অ্যাসেসমেন্ট অফ অল সাবজেক্ট অফ ক্লাস 10 উইল বি হেল্ড দ্য সেম মেথড অ্যাজ দে ওয়ার কন্ডাক্টেড বিফোর। ক্লাস 10 এর সমস্ত বিষয়ের মূল্যায়ন একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেভাবে তারা আগে পরিচালিত হয়েছিল। একই বিষয় পুনরাবৃত্তি করা হয়েছে। সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর এডুকেশনাল অ্যানুয়াল সামারেটিভ অ্যাসেসমেন্ট ফর দ্য একাডেমিক ইয়ার 2024, অর্থাৎ এই বিষয়ের ওপর বার্ষিক সমষ্টিগত মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষাবর্ষ 2024। সাবজেক্ট ইংলিশ, বিষয় ইংরেজি, ক্লাস 9 নবম শ্রেণী বা শ্রেণী নবম। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে শিক্ষকদের প্রশ্ন তৈরি করার একটি মানবন্টন বর্ণনা করা হয়েছে। আশা করি তোমাদের এটা এত প্রয়োজন হবে না, কারণ এটা শিক্ষকদের জন্য প্রয়োজন। তারপরেও তোমরা যদি জানতে চাও, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং এটা নিয়ে আলোচনা করে নিতে পারো। বিষয়টা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নের একটু ধারণা দরকার। আশা করা যায় এই নমুনা প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইফেক্টিভ হবে। তোমরা প্রশ্নের মান বন্টন বিষয়টা অলরেডি বুঝেছো। প্রশ্ন কীভাবে তৈরি করা হবে এটা না বুঝে কিভাবে প্রশ্নটা আইবে এবং অ্যান্সার করবে সেটা বুঝলে তোমাদের জন্য অনেক ভালো হবে। তাই চলে যাচ্ছি নমুনা প্রশ্নের আলোচনা অংশে, এবং তার পূর্বে শিক্ষকদের জন্য গাইডলাইনটা আমি এখানে ছবি আকারে দিচ্ছি, তারা একটু স্ক্রিনশট দিয়ে নেবে যদি প্রয়োজন পড়ে কারো। প্রথমে এই অংশে বলা হয়েছে এ গাইডলাইন ফর ডেভেলপিং কোশ্চেন, অর্থাৎ কিভাবে প্রশ্নটা তৈরি হবে। বি সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন, এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই লেখা হয়েছে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, অর্থাৎ 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি বর্ণনা করা হয়েছে। এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা, টাইটেল অর্থ আমরা বলতে পারি শিরোনাম, পেজেস অর্থ পৃষ্ঠা, অর্থাৎ অধ্যায়গুলো কোন কোন পৃষ্ঠায় তুমি তোমার মূল পাঠ্য বইতে পাবে। এখানে 3টি অধ্যায়ের নাম দেওয়া হয়েছে। অধ্যায়গুলো হচ্ছে প্রথমে 6 দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারশন, এবং এটার পৃষ্ঠা হচ্ছে 53 থেকে 60। 8 নম্বরে বলা হয়েছে ইমাজিনেশনস 69 থেকে 78, এবং 9 নম্বরে বলা হয়েছে এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট 79 থেকে 82। তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, তোমাদের যদি এই অধ্যায়গুলো শেষ হয়ে থাকে বারবার রিভিশন দিবে ভালো একটি রেজাল্ট করার জন্য এবং ভালো মান করার জন্য। প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে তোমাদের, কারণ তোমাদের পূর্বের মতো আবার নাম্বার এই সিস্টেমটা চালু হচ্ছে। আর একটি কথা বলবো, তোমরা চেষ্টা করবে যে যাদের প্রতিষ্ঠানে এই অধ্যায়গুলো এখনও শেষ হয়নি, দ্রুত এই অধ্যায়গুলো তোমাদের প্রতিষ্ঠান যেন শেষ করে দেয় সেই তাগিদ দেওয়ার জন্য। অ্যাসেসমেন্ট ফরম্যাট সিতে বলা হয়েছে
কন্টিনিউয়াস এবং সাবমেটিভ 30% আর 70%, যেটা পূর্বেই বলেছি এইভাবে পরীক্ষাটা হবে। অর্থাৎ 30% সারা বছরের তোমাদের মূল্যায়নের ভিত্তিতে এবং 70% তোমাদের পরীক্ষা অর্থাৎ রিটেন পরীক্ষা 100 মার্কের পরীক্ষা দিবে তার উপর ভিত্তিতে নেওয়া হবে। ডি নম্বরে বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন। এটা যদি আমি সারাদিন বকি তাও তোমরা বুঝতে পারবে না। এটা তোমরা নমুনা প্রশ্নের সাথে বুঝলে তোমাদের জন্য যে বিষয়টা অনেক সুবিধা হবে এবং সহজেই বোঝাতে পারবো। তাই আমরা পরের ধাপে চলে যাচ্ছি। মার্ক ডিস্ট্রিবিউশন, কীভাবে মার্কগুলো ভাগ করা হবে 30 মার্কের, অর্থাৎ যেটা আমাদের মূল্যায়ন সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সামারেটিভ মার্ক অর্থাৎ 100 মার্কের যে পরীক্ষা হবে সেটার প্রশ্নের বন্টন এখানে দেওয়া হয়েছে। এইটাও চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এর বাইরে তোমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। এফ নম্বরে আমাদের একটা কোশ্চেন নমুনা প্রশ্ন দেওয়া আছে, এটা নিয়ে আলোচনা করা হবে। তবে এর শুরুতে যে বড় সামারিটা আছে এটা পড়ছি না, এটা বড় আকারে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ এটা যদি পড়ি পুরো মিনিং করে তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্ন দেওয়া থাকবে এ বলে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ অপশান থাকবে যে কায়দায় আমরা বহু নির্বাচনী টিক দিই সেরকমভাবে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটি দিতে হবে। এমন প্রশ্ন থাকবে 5টি, প্রত্যেকটি একটি করে মার্ক, 5 মার্ক থাকবে, যেটা আমাদের এ নম্বরে দেওয়া থাকবে। এর ABCDE এ আকারে 5টি দেওয়া থাকবে, 5টি করতে হবে, 5টিতে 5 মার্ক। বি নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া থাকবে তা হচ্ছে রাইট অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ আমরা ওই সামারিটা পড়ে যে কী শিখলাম তার উপর ভিত্তি করে আমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হবে 2 মার্ক করে, অর্থাৎ 5 দুগুণে 10 মার্কের এই প্রশ্ন দেওয়া থাকবে। এখানে কোনো অপশনাল থাকবে না, 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের সঠিক উত্তর করতে হবে। যে সঠিক উত্তর করে অ্যান্সার দিতে পারবে তাকে এক একটা প্রশ্নের জন্য 2 মার্ক করে দেওয়া হবে। সি নম্বরে আমাদের উল্লেখ আছে below in the table with 2 column, অর্থাৎ 2টা টেবিল দেওয়া আছে। in the left column are words, the passage, and in the right column are definition, অর্থাৎ বাম পাশে শব্দ আছে, ডান পাশে শব্দের সাথে মিলাতে হবে, ওর বর্ণনা দেওয়া আছে। এইভাবে আমাদের 5টি দেওয়া থাকবে, 5টির থেকে 5 মার্ক। আমাদের যে 4টে পারবে 4 মার্ক পাবে, যে 5টা পারবে 5 মার্ক পাবে, এমনভাবে মার্কটা ডিস্ট্রিবিউট করা আছে, অর্থাৎ আমাদের ডান বাম মিলাতে হবে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করছো আমি কিন্তু কোনো প্রশ্নের অ্যান্সার বলছি না, অর্থাৎ এই প্রশ্নের তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সর্বশেষে এর অ্যান্সারটাও রিপ্রেজেন্ট করা হবে। এ পর্যায়ে আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্নে লেখা আছে রিড দ্য ফলোয়িং কনভার্সন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোজ, অর্থাৎ এই সম্পূর্ণ কনভার্সনটা পড়তে বলেছে এবং এটা সম্পূর্ণ করতে বলেছে, যেখানে 5 মার্ক দেওয়া থাকবে। ওপরে 2টা লাইন তোমরা মার্ক করা আছে দেখতে পাচ্ছ। নাও গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং কমব্যাট হিউম্যান ট্রাফিকস, অর্থাৎ এই বিষয়টা ট্রাফিক বিষয়ে সম্পর্কে তোমার কিছু পরামর্শ বিষয় ভিত্তিক জানতে চেয়েছে, এমন প্রশ্ন দেওয়া থাকবে। উপরের প্যাসেজের ভিত্তিতে ওটা তোমাকে বর্ণনা দিতে হবে। এমনই প্রশ্নে 5 মার্ক উল্লেখ আছে। এরপর তোমরা নজর দাও 3 নম্বর প্রশ্নের দিকে। 3rd নম্বর প্রশ্নে আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন সাইবার ক্রাইম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, অর্থাৎ এখানেও একটি দৃশ্যপট বা আমাদের একটা বর্ণনা দেওয়া আছে, উদ্দীপক বলতে পারি আমরা। এই উদ্দীপকের পুরো বিষয়টা আমাদের পড়তে বলেছে মনোযোগ সহকারে, অর্থাৎ দ্রুত পড়ে শেষ করবে, কারণ পরীক্ষায় নাই তো সময় চলে যাবে। বেশি মনোযোগ করে মুখস্থ করার দরকার নাই, পড়বে এবং জিনিসটা বুঝবে, তারপরে অ্যান্সার করবে। বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইট ইফেক্ট অ্যান্ড পারভেন্টি মেসার ইন রিপ্রেজেন্টেটিভ কলামস, অর্থাৎ এখানে বলেছে আমরা উপরে যে প্যাসেজটা পড়লাম এখানে ছিল হ্যাকিং বিষয় নিয়ে,
এর কজ এবং কিছু কারণ দেওয়া হয়েছে। ইফেক্ট অর্থ এর দ্বারা গঠিত সমস্যার কারণগুলো আমরা এখানে লিখব এবং পরবর্তীতে একটা আমাদের শখ রয়েছে, যে শখটায় আমরা এগুলো কিভাবে প্রতিরোধ করতে পারি সেগুলোর বর্ণনা দিতে হবে। এতক্ষণ আমাদের প্রশ্ন ছিল পার্ট এ, এইবার আমরা পার্ট বি সম্পর্কে আলোচনা করব। পার্ট বিতে আমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকবে, তার ভিতর 4 নম্বর প্রশ্নে আমাদের যেমন একটা দেখতে পাচ্ছি একটা কবিতা দেওয়া আছে, পয়েম। রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্য ফলো। এই আমাদের ছড়াটা পড়তে বলছে এবং এই ছড়াটা পড়ে তার ভিত্তিতে অ্যান্সার করতে বলেছে। আমরা যে কবিতাটি ওপরে দেখলাম, এমন কবিতার অংশটিকে পড়ার পরে আমাদের নির্দেশনা দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ ওই কবিতার ভিতর থেকে 5টি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, প্রত্যেকটায় 2 মার্ক, 5 দুগুণে 10 মার্কের অ্যান্সার করতে হবে। পরে বি নম্বর বলা হয়েছে রিড দ্য পয়েম এগেন, মানে ওই কবিতাটি আবার পড়ো। এবং তারপর বলা হয়েছে আইডেন্টিফাই 3 metaphors and 2 similar use the poem, then explain the purpose of their uses। অর্থাৎ কয়েকটি এখান থেকে শব্দ বের করতে বলেছে গুরুত্বপূর্ণ, এবং সিমিলার ওয়ার্ড, একই টাইপের ওয়ার্ড মিলকরণ করে সেগুলো সম্পর্কে কিছু বর্ণনা দিতে বলেছে, কি কেন কিভাবে এই শব্দগুলো বর্ণনা দিল। অর্থাৎ তোমাকে একটু কবি মন মানসিকতার হতে হবে, তা নাহলে এগুলোর উত্তর দিতে পারবে না। অর্থাৎ 2 into 5 এখানে প্রত্যেকটা মার্কের ওপর 5 দুগুণে 10 আকারে তোমার মার্ক ডিস্ট্রিবিউট হয়েছে। অর্থাৎ 2টা সিমিলার ওয়ার্ড দিবে এবং 3টা মেটাফোর্স ওয়ার্ড ইউজের বর্ণনা দিবে এখানে। এরপরে সি নম্বরে বলা হয়েছে রিড দ্য পয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইয়োর ফিলিংস। এই কবিতাটা তুমি পড়লে এবং ভালো করে পড়ার পরে এর বিষয়ে তোমার অনুভূতিটা কেমন সেটা লিখতে হবে 10 মার্কের। অবশ্যই পজিটিভ কথাগুলো লিখবে, তা না হলে নেগেটিভ মার্ক কিছু লিখলে 0 পাবে, এবং পজিটিভ মার্ক লিখতে হবে এই কবিতার সম্পর্কে বিস্তারিত বর্ণনায়। পার্ট সি দেওয়া আছে এবং লেখা আছে রাইটিং অংশ, ব্লা 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 অনেক কিছু লেখা আছে, যেগুলোর মিনিং তোমাকে কিছু নির্দেশ করেছে কিভাবে তুমি পরবর্তী প্রশ্নটা অ্যান্সার করবে। পরে একটা মোটা কালি দিয়ে লেখা আছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন দি সিগনিফিক্যান্স কালচার হেরিটেজ অফ বাংলাদেশ। অর্থাৎ এমনভাবে একটি প্যারাগ্রাফ তোমার ওপরে উদ্দীপক দেওয়া থাকবে, সেই ভিত্তির ওপর আলোচনা করতে হবে বা বর্ণনা করতে হবে। প্যারাগ্রাফগুলো অবাঞ্ছিত কথা লেখার চেষ্টা কম করবে, গুরুত্বপূর্ণ কথা দিয়ে দ্রুত লেখার চেষ্টা করবে, 20টা মতো সেন্টেন্স যথেষ্ট। এরপরে বলা হয়েছে এতে মার্ক দিয়েছে 10 মার্ক, অর্থাৎ 10 মার্ক তুমি পুরোটা পাবে যদি কোনো ভুল না করো। পরবর্তী পৃষ্ঠায় আরও একটা ইন্টারেস্টিং বিষয় দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফটা কোন বিষয়ে রচিত হবে বা বর্ণনা হবে সেগুলোর কিছু কারণ বা বিষয় এখানে উল্লেখ করে দিয়েছে কিভাবে প্যারাগ্রাফটি লিখবে। অর্থাৎ এর ভিতরের এই গণ্ডির আওতার বাইরে নিজের মতো করে প্যারাগ্রাফ লেখার সুযোগটা তোমাদের নাই। প্যারাগ্রাফটা এই স্টেটমেন্ট বা এই বর্ণনার ভিতরেই তোমরা লেখার চেষ্টা করবে। এরপর 6 নম্বরে দেওয়া আছে দি ভেন ডায়াগ্রাম বিলো শো সাম সিমিলারিটিজ, সাম ডিসিমিলারিটিজ অ্যান্ড সাম কমন ফিচার বিটুইন দ্য গার্মেন্ট সেক্টর অ্যান্ড আইটি সেক্টর বাংলাদেশ। নাও রাইট এ essay describe the Venn diagram, not more than 205 words। এটা 15 মার্ক। অর্থাৎ তোমাদের একটি রচনা লিখতে হবে, এমনই একটি বিষয় উল্লেখ থাকবে, যেমন গার্মেন্ট সেক্টর আইটি সেক্টর 2টা সেক্টর ভাগ করা হয়েছে এবং এদের কিছু ফোকাস গার্মেন্ট সেক্টরের আলাদা করে, আইটি সেক্টরের বর্ণনা করা হয়েছে এবং কিছু কমন বিষয় বর্ণনা করা হয়েছে। এসব বিষয়ের ইঙ্গিত দিয়ে ওপরে যেমন 4টি পয়েন্ট আছে, এই পয়েন্টের আকারে তোমরা প্যাসেজ আকারে কি লিখবে, এসেটা লিখবে। এসেটা লেখার পর এবং চেষ্টা করবে এখানে ওয়ার্ড মিনিংগুলো ঠিক রাখার, তাহলে তোমরা 15 মার্কের ভিতরে 15 মার্কও আশা করতে পারো যদি কোনো ভুল না হয়। অর্থাৎ তোমাদের সেন্টেন্সগুলো যদি সঠিক থাকে এবং লেখায় প্রশ্নে যা চেয়েছে সেটার যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো তাহলে 15 মার্কই পাবে। কোশ্চেন 7 নম্বরে উল্লেখ আছে রিড দ্য টেক্সট, আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অফ রিলিভেন্ট
examples of an explanatory text, then fill the following guard. One is done for you. অর্থাৎ এখানে একটা নির্দেশিকা দিয়েছে যেখানে 5 দুগুণে 10 মার্ক আমাদের কাউন্ট করা হচ্ছে। পাঠ্যটি পড়তে বলেছে, নিচে যেমন বর্ণনা দেওয়া আছে, এবং একটি ফলোয়িং গ্রিড, অর্থাৎ গ্রিড বলতে একটা ধাপ বলা যায়, যেটা আমাদের করে দিয়েছে। আর একটি ধাপ আমাদের সম্পন্ন করতে হবে, যেটা পরবর্তীতে মার্কে অ্যান্সার করতে হবে। এটা 5 দুগুণে 10, অর্থাৎ এর পুরোটাই আমাদের লেখা লাগবে। একটা করে দিয়েছে এবং একটা আমাদের করা লাগবে। বিষয়টি তোমাদের আরও ক্লিয়ার করি। দেখো, পরবর্তীতে ওই একটি প্যাসেজ দেওয়া আছে, ওই প্যাসেজ অনুযায়ী আমাদের 2টা করা আছে উপরের লাইনে। বাকি খালি ঘরগুলো আমাদের এইভাবে পূর্ণ করতে হবে। এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, এলিমেন্ট ইন দ্য টেক্সট, এই আকারে আমাদের 2টা বর্ণনা করতে হবে। 5টা আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 5 দুগুণে 10 মার্ক অ্যাড থাকবে। জি নম্বর কোশ্চেনটা অনেক ইন্টারেস্টিং। লেখা আছে রুবিক্স ফর মার্কিং আইটেম, 5 থেকে 6টা দেওয়া আছে। এই মার্কগুলো আমরা সাজিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে, যেটা আইডিয়ালস দেওয়া আছে, এবং তোমাকে এটা কি করতে হবে, সাজাতে হবে। সাজিয়ে একটা প্যারাগ্রাফ অ্যান্সার করতে হবে। এবং 6 নম্বরে একটা দেওয়া আছে এসের ব্যাপারে কিছু বর্ণনা, এটা দিয়ে এসে কমপ্লিট করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, প্যারাগ্রাফ এবং এসে কি আমরা আবার নতুন করে লিখব? নিশ্চয় না। এটা 5 এবং 6 নম্বরে যে প্যারাগ্রাফ এবং এসে কমপ্লিট করেছো, সেটার বর্ণনাই এখানে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ একটু ধাপ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশ্নগুলো কিভাবে তুমি কমপ্লিট করবে, এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। কোনো প্রশ্নেরই অ্যান্সার করিনি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি শিক্ষকের নিকট থেকে চাইলে এর সলভটা করে নিতে পারো। আমরা জাস্ট তোমাদের পরীক্ষার প্রশ্নটা কেমন হবে এটা বোঝানোর চেষ্টা করেছি। এই বোঝানোর ভিতরে ভুল ত্রুটি মানুষ হিসেবে হতে পারে। যদি তোমাদের কোনো কিছু আবার জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারো, এবং তোমাদের জন্য পরামর্শ থাকবে তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করো, কারণ তোমরা ইতোপূর্বে যেমন পরীক্ষা দিয়েছো, পরীক্ষা পদ্ধতিটা এমন থাকছে না। অর্থাৎ পরীক্ষাটা তোমাদের পড়লে খুব ডিফিকাল্ট, না পড়লে তোমাদের জন্য এটা অনেক জটিল হয়ে দাঁড়াবে এবং ভালো ফলাফল করতে পারবে না। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস বিষয়ক আরও অনেক ভিডিও আছে, এবং এমন বিষয়ক আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।